হিয়ার ইট প্রেজেন্স, হিয়ার ইট গল্প মাস। হিয়ার ইটে আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা সুরের মায়া। এই আমার এক অদ্ভুত শখ, নেশাও বলা যায়। শহরের মধ্যে যখন যেখানে নিলাম হয় আমি ঠিক গিয়ে হাজির হই। যারা নিলাম হাঁকে তাদের অনেকের সঙ্গে আমার মুখ চেনা হয়ে গেছে। আমার যেতে দেরি হলে তারা অপেক্ষা করে, নিলাম শুরু করে না। বিশেষত ল্যাজরামের দোকানে প্রতি সেলে আমি গিয়ে হাজির হই। টুকিটাকি জিনিস কিনি, এর মধ্যে অনেকগুলোই দরকারে লাগে না। আমার কম করে 8টা শৌখিন ছড়ি হয়েছে, ফুলকাটা আখরোট কাঠের বাক্স গোটা 6, 4খানা পুরনো আমলের চেয়ার, একটা নাকি রবার্ট ক্লাইভ ব্যবহার করতেন। অনেক সময় ঠকেছি। রাজা রামমোহনের লেখার টেবিল বলে চড়া দামে আমাকে যেটা গোছানো হয়েছিল, পরে জানতে পারলাম সেটা নিতান্ত সাধারণ টেবিল। রামমোহনের আমলে তার জন্মই হয়নি, ঠকেও আমার চেতনা হয়নি। নিলামের বিজ্ঞাপন দেখে দেখে ঠিক গিয়ে হাজির হতাম। এই রকম এক নিলামে বোধহয় ল্যাজেরামেই একটা ভালো জিনিস হাতে এলো। ছোট্ট কটেজ পিয়ানো, বার্নিশ ম্লান হয়ে গেছে, কিন্তু তাতে অভিজাত্যের হানি হয়নি। নিলামওয়ালা বলল, এ পিয়ানো এ দেশের নয়, সমুদ্রের ওপার থেকে এসেছে। রাজ পরিবারের কে একজন এর মালিক ছিল, তারপর অবস্থা খারাপ হওয়াতে বিক্রি করে দিয়েছে। তারপর হাত বদলাতে বদলাতে কলকাতা শহরে এসে পিয়ানো হাজির হয়েছে। মাত্র 700 টাকায় এ জিনিস কিনতে পেরেছি শুনে বাদ্যরসিক বন্ধু বান্ধবেরা অবাক। পরিচিত একজনকে দেখালাম, সে বলল, অনেক দিন ব্যবহার করা হয়নি, ভালো জিনিস, একটু টিউনিং করে নিতে হবে। বসবার আর শোবার ঘরে জায়গা ছিল না, পিয়ানোটা পাশের ছোট একটা ঘরে রেখে দিলাম। ঠিক করলাম একজন মাস্টার রেখে সপ্তাহে 2 দিন পিয়ানো বাজানো শিখব। ঈশ্বরের অসীম করুণা, গ্রাসাচ্ছাদনের জন্য কোনো চিন্তা ছিল না। বাবা যখন মারা গেলেন তখন বালিগঞ্জের এই বসত বাড়ি ছাড়া কলকাতায় তার আরও 3খানা বাড়ি ছিল, যা থেকে মাসিক আয় 3,500, ব্যাংকে 6 লাখ টাকা, এছাড়া কোম্পানির কাগজ, শেয়ারে প্রায় 4 লাখ। কাজেই আমার কোনো চিন্তাই ছিল না। মা মারা গেছে অনেক আগে, ভাই বোনের ঝামেলা নেই। আমি মা বাপের একমাত্র সন্তান। অবসর সময়ে সাহিত্য করি, সাহিত্য অর্থে গল্প উপন্যাস রচনা নয়। ভারী ভারী প্রবন্ধ লিখি, বেশিরভাগ প্রত্নতত্ত্বকে কেন্দ্র করে। ভারতবর্ষের কোথাও মাটি খুঁড়ে পুরাকালের কোনো নিদর্শন পাওয়া গেছে শুনলেই ছুটে সেখানে চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হই, 2টো সরা কিংবা হাঁড়ির ভাঙা টুকরো, তাই নিয়েই পণ্ডিতদের মধ্যে প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়। পাল বংশের না সেন বংশের, তাই নিয়ে চুলোচুলি। আর এক শখ এই নিলামে জিনিস কেনা। এর মধ্যেও অবশ্য প্রত্নতত্ত্বের পাগলামি আছে। পিয়ানোটা যে রাত্রে দিয়ে গেল সে রাত্রে শরীরটা একটু খারাপ ছিল, অল্প জ্বর হয়েছিল, সেই সঙ্গে সর্বাঙ্গে ব্যথা। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। একটু তন্দ্রার ভাব এসেছিল। সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনলাম পাশের ঘরে পিয়ানো বেজে চলেছে। কোনো শিক্ষিত হাতের ছোঁয়া নয়, কে যেন এলো পাথারি একটার পর একটা পর্দা ছুঁয়ে চলেছে। এরকম ধৃষ্টতা একজনের দ্বারাই সম্ভব, আর কেউ সাহস করবে না। আমার ভৃত্য নটবর, নিবাস কাঁথি, খুব ছেলেবেলায় তার বাপের সঙ্গে আসত। বাবা কাজ ছাড়বার সময় নটবরকে দিয়ে গেছে। নটবর আমার খাস চাকর, আমার সব কিছু দেখাশোনা করে। 3 তলায় অন্য কোনো চাকরের ওঠবার হুকুম নেই। নটবর বিশ্বাসী, নিঃসন্দেহে কাজের লোক, কিন্তু তার ধারণা সে বাড়ির লোক। আমার যে কোনো জিনিসে সে নির্বিচারে হাত দেয়। ধমক দিলে দিন কয়েক কিছু করে না, তারপর যেকে সেই। ও নিশ্চয়ই নটবরেরই কাজ। নতুন আনা পিয়ানোর ওপর শিক্ষানবিশি করছে।
কিছুক্ষণের পর অসহ্য লাগলো। বিছানা ছেড়ে চটিজোড়া পায়ে গলিয়ে নিলাম। একটু এগোতেই শব্দ থেমে গেল। আমার ওঠার আওয়াজ পেয়ে নটবর পালিয়েছে। ভোর রাতের দিকেও একবার যেন পিয়ানোর বাজনা শুনলাম। ঘুমের ঘোরে ঠিক বুঝতে পারলাম না, একটু শব্দ হয়েই থেমে গেল। দিনের বেলা একেবারে চুপচাপ, রাত্রে মাঝে মাঝে টুংটাং করে বেজে ওঠে। নটবর নয়, মাঝরাতে ঘুম ছেড়ে উঠে পিয়ানো বাজাবে, নটবরের এমন শখ আর সাহস কোনোটাই নেই। পরে একটু ভেবে বুঝতে পারলাম এ নিশ্চয়ই ইঁদুরের কারসাজি। পাশের ঘরটায় নানা ধরনের জিনিসপত্র ঠাস বোঝাই থাকাতে ইঁদুর আর আরশোলার দৌরাত্ম্য হয়েছে। বেশ বড় সাইজের ইঁদুর, তারই দু একটা রিডের ওপর দৌড়াদৌড়ি করলে এ ধরনের বাজনা হওয়া সম্ভব। কোনো আমল দিলাম না, কিন্তু একদিন আমল দিতে হলো। বাইরে গিয়েছিলাম, দরজায় তালা দিয়ে। দরজা খুলতে গিয়ে থেমে গেলাম। ভেতরে পিয়ানো বাজছে। আগের মতো এলোমেলো বাজনা নয়, রীতিমতো শিক্ষিত হাত। কোনো গথ বাজাচ্ছে। আমার কোনো বন্ধু হয়তো বাজাচ্ছে, কিন্তু বন্ধু ঘরে ঢুকবে কি করে? দরজা খুলতেই বাজনা থেমে গেল। প্রথমেই পিয়ানোর ঘরে এসে দাঁড়ালাম। কোথাও কেউ নেই, শুধু পিয়ানোর ডালা খোলা, ঠিক যেন কেউ বাজাচ্ছিল। আমার ঘরে ঢোকার শব্দ পেয়ে উঠে গেছে। তাড়াতাড়িতে ডালাটা বন্ধ করতে ভুলে গেছে। এই প্রথম অনুভব করলাম মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা শীতল শিহরণ। অপ্রাকৃতিক কিছু একটার অস্তিত্ব প্রথম বুঝতে পারলাম। এতদিন মনকে বুঝিয়েছিলাম ইঁদুরের উৎপাত, কিন্তু আজকের ঘটনা কি বলে বোঝাবো? অবশ্য আমি খুব দুর্বল চিত্ত নই। এ পৃথিবীতে জীবজগতের পাশাপাশি অশরীরী আত্মারাও বাস করে, এমন অবার্চিন চিন্তা আমি করি না। এরকম মূঢ় বিশ্বাসও আমার নয়। বরং বন্ধু বান্ধবদের ভৌতিক তত্ত্ব আমি অবহেলায় উড়িয়ে দিই। পিয়ানোটার ব্যাপারে ভৌতিক কিংবা অপ্রাকৃতিক ঘটনা ছাড়া আর কি? দিন দুয়েক কিছু হলো না। তারপর আমি ভাবলাম, পিয়ানোটা যখন কিনলাম তখন বাজানোটা একটু শিখি। খুঁজে খুঁজে একটা মাস্টার জোগাড় হলো, পেয়ে গেলাম। অ্যালবার্ট পেরেরা গ্রিন ভ্যালি হোটেলে পিয়ানো বাজায়। ঠিক হলো 200 টাকা নেবে, সপ্তাহে 2 দিন শেখাবে, বুধ আর শনি বিকেলবেলা। তার আগে পিয়ানোটা টিউন করিয়ে নিলাম। যে লোকটা টিউন করতে এসেছিল সে বলল, খুব ভালো পিয়ানো, এ জিনিস আর পাওয়া যায় না। রীতিমতো উৎসাহের সঙ্গে শিখতে শুরু করলাম। যখন পেরেরা থাকে তখন অসুবিধা হয় না, কিন্তু পেরেরা চলে যাওয়ার পর আমি পিয়ানো বাজাতে গেলেই অসুবিধা আরম্ভ হয়। পিয়ানোর সামনে টুলে বসতে গিয়েই চমকে উঠি। মনে হয় কে যেন আগে থেকে টুলে বসেছিল। আমি বসতে যেতেই সরে যাওয়ার চেষ্টা করল। আমি বেশ একটা নরম দেহের আভাস পেলাম। ঠিক মনে হলো যেন কার কোলের ওপর বসে পড়েছি। তারপর রিডের ওপর আঙুল চালাতে গিয়েও এক বিপত্তি। আর একটা নরম আঙুলের সঙ্গে ছোঁয়াছুঁই হয়ে যাচ্ছে। নিজেকে বোঝালাম এ শুধু মনের ভুল। পিয়ানো সম্বন্ধে অলৌকিক একটা ভয় মনকে অধিকার করে আছে। এসব তারই প্রতিক্রিয়া। কিছুক্ষণ পর এই অস্বস্তিও কেটে গেল, সব স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ওই দিন 15, তারপর পেরেরা আসা বন্ধ করল। প্রথমে ভেবেছিলাম অসুস্থ, খোঁজ নিয়ে জানতে পারলাম না, পেরেরা ঠিক হোটেলে পিয়ানো বাজাচ্ছে। তবে কি তার দক্ষিণা মনস্ফূত নয়? কিন্তু পেরেরাই 200 টাকা চেয়েছিল। আমি তাদের রাজি হয়েছি। ঠিক করলাম পেরেরার বাড়িতে গিয়েই দেখা করব। পেরেরা পার্ক সার্কাস অঞ্চলে থাকে। তার বাড়িতে আমি আগেও গিয়েছি। পেরেরা বাড়িতেই ছিল। আমাকে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। কি ব্যাপার, আপনি কদিন যাচ্ছেন না? অথচ শরীর নিশ্চয়ই অসুস্থ নয়, কারণ হোটেলে ঠিক বাজাচ্ছেন। তার বাইরের ঘরে গিয়ে বসলাম।
পেরেরা কফি আনলো। কফিতে চুমুক দিতে দিতে তার কাহিনী শুনলাম। আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, এই বিজ্ঞানের যুগে এমন একটা কাহিনী কাউকে বিশ্বাস করানো মুশকিল। পেরেরা একটু দম নিল, তারপর আবার বলতে আরম্ভ করল। আপনাকে পিয়ানো শেখানোর পর বাড়িতে ফিরে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। স্বপ্ন মনে হয় বটে, কিন্তু আমি জানি সপ্তাহে 2 দিন ঠিক একরকম স্বপ্ন কেউ দেখে না। আপনি জানেন আমি নেশা ভাঙ করি, রোজই ডিনারের আগে মদ আমার চাই, কিন্তু মদ তো আমি নতুন খাচ্ছি না, আমার 10-12 বছরের অভ্যাস। এর আগে তো আমি কোনোদিন এসব দেখিনি। পেরেরার গৌরচন্দ্রিকার ধরন দেখে মনে হলো আসল বক্তব্যে সে আসতে দ্বিধা করছে, পাছে তার বক্তব্য আমার বিশ্বাসযোগ্য না হয়। তাই আমি বললাম, আমার সময় কম, আসল ব্যাপারটা কি বলে ফেলুন। পেরেরা শুরু করলো। আপনি বোধহয় জানেন না, আমি বউ ঘাটের জল খাওয়া লোক। গায়ে জোরও যেমন আছে, মনে সাহসও তেমনই। কিন্তু আপনাকে পিয়ানো শেখানোর ব্যাপারে আমি একটু গোলমালে পড়েছি। পাছে আপনি ভয় পান তাই আমি কিছু বলিনি। যখনই পিয়ানোর রিডে হাত চালাতাম, একটা একটা অদৃশ্য হাতের সঙ্গে যেন হাত ঠেকে যেত। নরম হাত, কোনো স্ত্রীলোকের বলেই মনে হতো। আপনাকে যখন পিয়ানো শেখাতে যেতাম, যিশুর দিব্যি, পেটে এক ফোঁটা অ্যালকোহল থাকতো না, কাজেই এমন হবার কথা নয়। কিন্তু এই স্বপ্ন আমাকে বিচলিত করেছে। হঠাৎ খাটটা দুলে উঠল। আমি প্রথমে ভাবলাম ভূমিকম্প। না, শোবার ঘরের আর তো কিছু দুলছে না। রাস্তার আলোর কিছুটা ঘরে এসে পড়েছে। সেই আলোকে দেখলাম বাতিটা তারে ঠিক ঝুলছে, একটুও দুলছে না। পায়ের দিকে চোখ পড়তেই শরীরের রক্ত হিম হয়ে গেল। পরিষ্কার দেখলাম একটা স্কন্ধ। মাথা নেই, অঙ্গে দামি মখমলের পোশাক। অনেক দূর থেকে ফোনের তারের মধ্য দিয়ে যেমন স্বর ভেসে আসে, তেমনই স্বরে কে বলল, যদি প্রাণের মায়া থাকে ও পিয়ানোতে হাত দিবি না, ও পিয়ানো আমার, তাতে আর কারোর স্পর্শ আমি সহ্য করব না। তবু সাহস করে বললাম, কোন পিয়ানো? খাটটা আবার নড়ে উঠল। তীক্ষ্ণ হলো কণ্ঠস্বর। কোন পিয়ানো জানিস না? বাজবার সময় আমি অনেকবার বাধা দিয়েছি। ভালো চাস তো ও পিয়ানো একদম হাত দিবি না। পরের দিন সকালে উঠে রাতের স্বপ্নটাকে বিশেষ আমল দিইনি। অবশ্য এখন বুঝতে পারছি ওটা আদৌ স্বপ্ন নয়। তার পরের দিন আপনার ওখানে যাবার কথা। সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে আছি বাসের আশায়। হঠাৎ কালো একটা মোটর সামনে দিয়ে নক্ষত্র বেগে যাওয়ার সময় আমার সারা পোশাকে কাদা ছিটিয়ে গেল। একেবারে আপাদমস্তক, মেজাজ খিচড়ে গেল। বাড়ি ফিরে এলাম। স্নান সেরে আর যাবার ইচ্ছা হলো না। ভাবলাম ফোনে পরের দিন আপনাকে জানিয়ে বিকালে যাব। রাত্রে সেই একই ব্যাপার। খাট কেঁপে উঠল। বাতি জ্বালিয়ে রেখেছিলাম, আচমকা বাতি নিভে গেল। পায়ের কাছে সেই কবন্ধ মূর্তি। এবারে রাগে যেন একেবারে ফেটে পড়ল। কি আমার কথা কানে গেল না? আবার তুই পিয়ানোয় হাত দিয়েছিলি? বলেছি ও পিয়ানোতে আর কারো স্পর্শ সহ্য করব না। মুখে রক্ত উঠে মরবি। কথার সঙ্গে সঙ্গে কবন্ধ মূর্তিটা বিরাট হয়ে ছাদ স্পর্শ করল। আমি বেশ বুঝতে পারলাম স্বপ্ন নয়, সব কিছু আমি জেগে জেগে দেখছি। বুকের মধ্যে তীব্র একটা যন্ত্রণা অনুভব করলাম। বুকে ঝোলানো ক্রস ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আর নয়, আর এই সর্বনেশে পিয়ানোর ধারে কাছে যাব না।
আপনি আমাকে মাফ করুন। আপনি অন্য কোনো শিক্ষক খুঁজে নিন। পেরেরার বাড়ি থেকে যখন বের হলাম তখন মনের অবস্থা অবর্ণনীয়। অতীন্দ্রিয় জগৎ সম্বন্ধে আমার ধারণা ছিল না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই ওঠে না, কিন্তু ভয়ের একটা কালো ছায়া মনকে আচ্ছন্ন করে রইল। পিয়ানোটা যে স্বাভাবিক নয় তা তো আমি বুঝতে পেরেছি। আমার কথা পেরেরাকে আর বলিনি। কিন্তু পেরেরার কাহিনী শোনবার পর আমার আর পিয়ানোটার কাছে যেতে সাহস হলো না। মনে মনে ঠিক করলাম পিয়ানোটা আবার ল্যাজেরামের দোকানে ফেরত দিয়ে আসব, ওইখানে দিয়ে কাউকে বিক্রি করে দিক। এর মধ্যে আবার এক কাণ্ড ঘটল। দুপুর থেকে কালো মেঘ সারা আকাশ ছেয়ে গিয়েছিল। ঘন অন্ধকার, দুহাত দূরের লোককে দেখারও উপায় নেই। বিকেল হবার সঙ্গে সঙ্গে তুমুল বর্ষণ আরম্ভ হলো। বাজের শব্দে কান পাতা দুষ্কর, বিদ্যুতের তীব্র ঝিলিক। একটু বাইরে বের হওয়ার দরকার ছিল, হলো না। চুপচাপ বন্ধ জানালার কাছে চেয়ার পেতে প্রকৃতির তাণ্ডব নাচ দেখতে লাগলাম। হঠাৎ বৃষ্টি আর বাজের শব্দ ছাপিয়ে পিয়ানোর শব্দ। বেশ শিক্ষিত হাতের বাজনা, বিদেশি কোনো গান বাজছে। পা টিপে টিপে উঠে পড়লাম। কি করে বাজাচ্ছে একবার দেখতে হবে। এ ঘরে বাতি জ্বালানো ছিল। এ ঘরের আলো পিয়ানোর ঘরে পড়ে, কাজেই দেখবার অসুবিধা নেই। জানালার কাছে গিয়েই থেমে গেলাম। সমস্ত শরীর শিউরে উঠল। মাথার চুল হলো সজারুর কাঁটার মতো। মনে হলো বুকের ধুকফুক শব্দটা এখনই বুঝি থেমে যাবে। কোনো মানুষ নেই, শুধু পিয়ানোর রিডের ওপর ধপধপে সাদা দুটি হাত এদিক থেকে ওদিক যাচ্ছে। সরু চাপার কলির মতো আঙুলের ছোঁয়ায় চমৎকার ঝংকার উঠেছে। মণিবন্ধ পর্যন্ত দুটি হাত। নিঃসন্দেহে সে দুটি হাত স্ত্রীলোকের। মণিবন্ধ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা মেঝের ওপর পড়ছে। যখন জ্ঞান হলো দেখলাম বিছানায় শুয়ে আছি। এক পাশে ডাক্তার, অন্য পাশে ভৃত্য নটবর। ডাক্তার বলল, কাছেই বাজ পড়েছিল, সেই শব্দে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। দিন সাতেক সম্পূর্ণ বিশ্রাম, বিছানা ছেড়ে উঠবেন না। চুপ করে সব শুনে গেলাম। জানি আসল কথা বললে কেউ বিশ্বাস করবে না। সেরে উঠে ল্যাজেরামের ওখানে চলে গেলাম। ম্যানেজার প্রিন্টোর সঙ্গে আমার অনেক দিনের জানাশোনা। তাকে বললাম, আচ্ছা, যে পিয়ানোটা নিলামে আমি কিনেছিলাম সেটা কার কাছ থেকে আপনারা পেয়েছিলেন? কেন বলুন তো? এমনি জিজ্ঞাসা করছি। দাঁড়ান, দেখে বলছি। পিন্টো বিরাট খাতা খুলে কিছুক্ষণ দেখল, তারপর বলল, আমাদের এখানে নিলামের জন্য দিয়েছেন মিসেস ক্রিস্টোফার, সার্কাস রেঞ্জে বাসা। ঠিকানাটা লিখে নিলাম। কি ব্যাপার বলুন তো? পিয়ানোর মধ্যে কিছু পেয়েছেন? কি পাবো? টাকা করি কিছু। আমি ভাবলাম বুঝি মালিককে ফেরত দেবেন। না না, সেসব কিছু নয়। পিয়ানো সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞাসা করবার আছে। আচ্ছা, ধন্যবাদ। খুঁজে খুঁজে ঠিক গিয়ে হাজির হলাম মিসেস ক্রিস্টোফারের বাড়িতে। আমি প্রতিজ্ঞা করেছিলাম এই রহস্য ভেদ করবই। মিসেস ক্রিস্টোফার প্রথমে কিছুই বলতে চাননি। অনেক অনুরোধ উপরোধের পর বলল, পিয়ানোটা আমার বোনের। বোন বিলেতে থাকতো। পিয়ানোতে অদ্ভুত দখল ছিল। বোন মারা গেলে পিয়ানোটা আমি এখানে নিয়ে আসি। আপনি বিক্রি করে দিলেন কেন? কিছুক্ষণ নীরব মিসেস ক্রিস্টোফার। আমাদের মধ্যে লুকোচুরি করে লাভ নেই। আপনি পিয়ানোটাকে কেন নিজের কাছে রাখতে চাননি আমি জানি। খুবই স্বাভাবিক। বোনের স্মৃতিচিহ্ন হিসাবে পিয়ানোটার দাম আপনার কাছে অনেক, কিন্তু ওই পিয়ানোতে আপনার বোনের আত্মা ভর করে আছে। তিনি কাউকে পিয়ানো ছুঁতে দেন না, তাই তো?
আবিষ্টের মতো মিসেস ক্রিস্টোফার আস্তে আস্তে ঘাড় নাড়ল। আপনার বোন কিভাবে মারা গিয়েছিলেন? মিসেস ক্রিস্টোফার উঠে গিয়ে সরাই থেকে জল গড়িয়ে খেল, পুরো 1 গ্লাস। তারপর বাইরের দিকে চোখ ফিরিয়ে আস্তে আস্তে বলল, আমার বোন লিজা বেঁচে নেই। বিলেতে বোমায় মারা গেছে গত যুদ্ধের সময়। যখন বোমা পড়েছিল, লিজা তখন পিয়ানোতে তন্ময়। আমিও সেই সময় ওখানেই ছিলাম। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমরা সেন্টারে যাই। লিজার খেয়ালই নেই। কিছুক্ষণ পরে অল ক্লিয়ার হতে বাড়িতে ফিরে এসে দেখি লিজার শরীর বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন, শুধু 2 হাত পিয়ানোর উপরে। লড়াই থামতে আমি চাকরি নিয়ে এদেশে ফিরি। চাকরি আমার ছিলই। আমি শিক্ষকতার একটা কোর্স শেষ করার জন্য বিলেতে গেছিলাম। পিয়ানোটা সঙ্গে নিয়ে আসি। তারপর প্রতি রাত্রে পিয়ানোর টুংটাং কানে আসে। উঠে গিয়ে দেখি কোথাও কিছু নেই। এক ঝড়ের রাতে পিয়ানোর জোর আওয়াজ হতে দেখলাম। লিজার 2 হাত রিডের ওপর চঞ্চল। মনে হলো বোমার আওয়াজের সঙ্গে রাগের শব্দের মিল আছে বলেই বোধহয় দুর্যোগের রাতে লিজার ছিন্ন হাত দেখা যায়। তারপর পিয়ানোটা নিলামে দিয়ে দিই। চলে এলাম। আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। অতীন্দ্রিয় জগতের অস্তিত্ব সম্বন্ধে সব দ্বিধার অবসান।